2021 সালের ঘটনা সেটি এতটাই বেদনাদায়ক এবং হৃদয় বিদারক যেটি শুনলে আপনার চোখেও জল চলে আসতে পারে। যদিও এই ঘটনাটিও একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আর হত্যার ঘটনা নতুন কিছু নয়। এ ধরনের ঘটনা প্রায় প্রতিদিনই সামনে আসে, কিন্তু এই মামলায় যেভাবে এক মহিলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং যে পদ্ধতি ব্যবহার করা হয়েছিল তা কোনো সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। এই ঘটনা এতটাই জঘন্য ছিল যে তা মানবিক সম্পর্ককেও লজ্জায় ফেলে দিয়েছিল। তবে এই হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল হত্যা নয়, বরং সেই কারণ যা জানার পর পুলিশ কর্মকর্তারাও শিউরে উঠেছিলেন। আসলে এই ঘটনাটি শুরু হয় ভারতের কর্ণাটক রাজ্যের উদুপি জেলা থেকে। উদুপি জেলার ব্রহ্মাবর তালুকায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট, মিলন অ্যাপার্টমেন্ট। ঘটনাটি 2021 সালের। এই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে একটি ছোট পরিবার বসবাস করত। পরিবারে ছিলেন রামকৃষ্ণ গানিকা, তার স্ত্রী বিশালা গানিকা এবং তাদের 7 বছরের মেয়ে আরভি গানিকা। এই পরিবারটি ছিল এনআরআই। রামকৃষ্ণ দুবাইয়ের একটি কোম্পানিতে চাকরি করতেন এবং বেশিরভাগ সময় সেখানেই থাকতেন। তবে সময় সময় পুরো পরিবার ভারতে আসতেন, কারণ তাদের সব আত্মীয়স্বজন এখানেই থাকতেন। রামকৃষ্ণের পৈতৃক বাড়ি ছিল উদুপি জেলার বিজোরু গ্রামে, আর বিশালার বাবার বাড়ি ছিল একই জেলার গুজারি নাইকওয়াড়ি এলাকায়। এই কারণেই রামকৃষ্ণ উদুপির মিলন অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাট কিনে রেখেছিলেন, যাতে ভারতে এলে তাদের থাকার কোনো সমস্যা না হয়, এবং যখনই তারা ভারতে আসতেন এই ফ্ল্যাটেই থাকতেন। 29শে জুন 2021 সাল। সেই দিন বিশালা তার মেয়েকে নিয়ে ভারতে আসেন এবং মিলন অ্যাপার্টমেন্টের সেই ফ্ল্যাটেই থাকতে শুরু করেন। এরপর 9 জুলাই বিশালার বাবা মা এবং বোন তার সঙ্গে দেখা করতে সেই ফ্ল্যাটে আসেন। সবকিছু স্বাভাবিকই ছিল। পরিবারের সদস্যরা কয়েকদিন সেখানে ছিলেন। তারপর 12 জুলাই বিশালার বাবা মা এবং বোন তাদের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন বিশালা ভাবলেন তিনিও তার মেয়েকে নিয়ে কয়েকদিন বাবার বাড়িতে থাকবেন। তাই 12 জুলাই সকাল প্রায় 9টার দিকে তিনি তার মেয়েকে নিয়ে অটোরিকশায় করে তাদের সঙ্গে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং সকাল প্রায় 10টার দিকে গুজারি পৌঁছে যান। কিন্তু তিনি তখনও ঠিকভাবে বাড়িতে ঢোকেননি। সবাই অটো থেকে নিজেদের লাগেজ নামাচ্ছিলেন। ঠিক সেই সময় বিশালা তার মেয়েকে তার বাবার কাছে দিয়ে বললেন রামকৃষ্ণ কিছু টাকা পাঠিয়েছেন এবং সেই টাকার প্রয়োজন আছে, তাই তিনি ব্যাংক হয়ে আসছেন। এরপর তিনি একই অটোরিকশায় করে ব্রহ্মাবরের ক্যানারা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে বিশালার বাবা মা, বোন এবং তার 7 বছরের মেয়ে বাড়িতে বসে তার ফেরার অপেক্ষা করতে থাকেন। ধীরে ধীরে সময় কেটে যেতে থাকে। 3 থেকে 4 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু বিশালা আর ফিরে আসেন না। প্রথমে কেউ খুব একটা সন্দেহ করেননি। পরিবারের লোকজন ভেবেছিলেন হয়তো ব্যাংকে ভিড় বেশি অথবা কোনো কাজে দেরি হচ্ছে। দুপুরের দিকে তার খোঁজ নেওয়ার জন্য তাকে ফোন করা হয়, কিন্তু বিশালা ফোন ধরেননি। এবার পরিবারের দুশ্চিন্তা বাড়তে শুরু করে। তিনি কাউকে কিছু না জানিয়ে কোথায় গেলেন, কারণ বিশালার ফ্ল্যাটটি তার বাবার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। তাই তার বাবা ভাবলেন একবার ফ্ল্যাটে গিয়ে দেখে আসা যাক। তার মনে হলো হয়তো কোনো কারণে তিনি ফ্ল্যাটে চলে গেছেন, কারণ সেই ফ্ল্যাটে স্বামী স্ত্রী এবং তাদের মেয়ে ছাড়া আর কেউ থাকতেন না। যখন তারা ভারতে থাকতেন না তখন ফ্ল্যাটটি বন্ধই থাকত। এমনকি বিশালার শ্বশুরবাড়ির লোকজনেরও সেখানে তেমন যাতায়াত ছিল না। উদ্বিগ্ন বাবা তার বড় মেয়েকে সঙ্গে নিয়ে সরাসরি বিশালার ফ্ল্যাটে পৌঁছান। দরজার সামনে গিয়ে তিনি ডোরবেল বাজান। কিছুক্ষণ অপেক্ষা করেন, কিন্তু দরজা খোলে না। এবার তার উদ্বেগ আরও বেড়ে যায়। তিনি আস্তে করে দরজায় ধাক্কা দেন। দরজাটি তালাবদ্ধ ছিল না, তাই এক ধাক্কাতেই দরজাটি খুলে যায়। দরজা খুলে বাবা এবং বোন যখন লিভিং রুমে প্রবেশ করেন তখন তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়, কারণ ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়েছিল। মেঝেতে বিভিন্ন জিনিস ছড়িয়েছিল, আলমারি এবং শেলফ খোলা ছিল। ঠিক তখনই তাদের চোখ পড়ে লিভিং রুমের মেঝেতে। সেখানে বিশালা পড়েছিলেন। এই দৃশ্য দেখে বাবা এবং বোন স্তব্ধ হয়ে যান। বোন সেখানেই কাঁদতে শুরু করেন, আর বাবা কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বিশালার কাছে এগিয়ে যান এবং তার শ্বাস পরীক্ষা করেন, কিন্তু তখন আর কোনো শ্বাস চলছিল না। নিজেকে সামলে নিয়ে তিনি আর দেরি না করে সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন। এই এলাকা ব্রহ্মাবর পুলিশ স্টেশনের অধীনে ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘরের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এখানে লুটপাট হয়েছে। বিশালার পাশেই একটি মোবাইল ফোনের চার্জার পড়েছিল। পুলিশ যখন ভালো করে লক্ষ্য করে তখন বিশালার গলায় কিছু স্পষ্ট দাগ দেখতে পায়। নিজেদের অভিজ্ঞতা থেকে পুলিশ বুঝতে পারে সম্ভবত মোবাইল চার্জারের তার দিয়েই তার গলা টিপে হত্যা করা হয়েছে। এদিকে বিশালার বাবা যখন আবার মৃতদেহের দিকে ভালো করে তাকালেন তখন তার বাবার মনে পড়ে গেল সকালে যখন তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন বিশালা অনেক গয়না পরেছিলেন,
কিন্তু এখন তার সোনার চুড়ি, মঙ্গলসূত্র, আংটি এবং কানের দুল সবকিছুই উধাও। বাবা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান। ফরেনসিক টিমকে ডাকা হয়। তারা মৃতদেহ এবং আশেপাশের পুরো এলাকা খুঁটিয়ে পরীক্ষা করে, ছবি তোলা হয়। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে খুন ও লুটের মামলা দায়ের করে তদন্ত শুরু করে, কারণ এটি ছিল একজন এনআরআই মহিলার খুনের ঘটনা। স্বাভাবিকভাবেই বিষয়টি বড় আকার ধারণ করে। পরদিন সকালেই সংবাদপত্রে খবরটি ছাপা হতে শুরু করে। এরই মধ্যে পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে বিশালার স্বামী রামকৃষ্ণকে দুবাইয়ে ফোন করে হত্যার খবর জানানো হয়। খবর শুনে রামকৃষ্ণ ভেঙে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে বলেন তিনি অবিলম্বে ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এদিকে ফরেনসিক টিম এবং পুলিশ ঘটনাস্থল আরও গভীরভাবে পরীক্ষা করতে থাকে। যখন পুলিশ বিশালার বাবা মায়ের সঙ্গে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে, তাদের দেওয়া তথ্য তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন তুলে দেয়। বাবা মায়ের কথায় জানা যায় বিশালা তাদের সঙ্গে মেয়েকে নিয়ে বাবার বাড়ি এসেছিলেন। সেখানে পৌঁছেই তিনি বলেন ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে এবং একই অটোরিকশায় করে বেরিয়ে যান। কিন্তু প্রশ্ন হল, যদি তিনি সত্যিই ব্যাংকে গিয়ে থাকেন, তাহলে তিনি আবার নিজের ফ্ল্যাটে কেন ফিরে গেলেন? তার তো বাবার বাড়িতেই ফেরার কথা ছিল। পুলিশ যখন কানাড়া ব্যাংকে গিয়ে খোঁজ নেয়, তখন তারা বড় এক ধাক্কা খায়। ব্যাংকের রেকর্ড অনুযায়ী সেই দিন বিশালা ব্যাংকেই যাননি। এবার পুলিশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ালো, বিশালা তার বাবা মায়ের কাছে মিথ্যে কথা বললেন কেন? এই সব প্রশ্নের মাঝেই একটি দিন কেটে যায়। ঘটনার পরের দিন পুলিশ আবার ফ্ল্যাটে গিয়ে তদন্ত শুরু করে। তখন এক কর্মকর্তার নজর পড়ে ড্রয়িং রুমের টেবিলের ওপর রাখা দুটি চায়ের কাপের দিকে। দুটো কাপেই অল্প অল্প চা পড়েছিল, যেমন প্রায়ই চা খাওয়ার পর একটু থেকে যায়। অফিসাররা রান্নাঘরে গিয়ে দেখেন গ্যাসের ওপর একটি পাত্রে চা রাখা আছে। সেখানে চা পাতা এবং সামান্য চা তখনও রয়ে গেছে। এতে পুলিশ বিশালার বাবাকে জিজ্ঞেস করে, বাড়ি থেকে বেরোনোর আগে কি তারা চা খেয়েছিলেন? আর বিশালা কি চায়ের পাত্র এভাবেই রেখে গিয়েছিলেন? বাবা স্পষ্ট জানিয়ে দেন তারা বাড়ি গুছিয়েই বেরিয়েছিলেন। বাসনপত্র ধুয়ে রাখা হয়েছিল, আর বাড়ি থেকে বেরোনোর সময় তারা চা খাননি। এখন তদন্ত আরও রহস্যময় মোড় নিতে শুরু করল। এখন প্রশ্ন ছিল, যখন পরিবারের কেউ চা খাননি, তাহলে এই চা কে খেয়েছিল? স্পষ্ট ছিল ফ্ল্যাটে বিশালা ছাড়াও অন্য কেউ উপস্থিত ছিল। হয়তো একজন ব্যক্তি এসেছিল এবং বিশালার সঙ্গে বসে চা খেয়েছিল, অথবা দুইজন এসেছিল যাদের বিশালা নিজেই চা দিয়েছিলেন। কিন্তু যদি ধরে নেওয়া হয় তারা লুটপাটের উদ্দেশ্যে এসেছিল, তাহলে প্রশ্ন ওঠে বিশালা কেন তাদের ঘরের ভেতরে ঢুকতে দিলেন? সাধারণত কোনো মেয়ে যখন বাড়িতে একা থাকে তখন কোনো অচেনা ব্যক্তিকে ঘরে ঢুকতে দেয় না, এমনকি বসিয়ে চাও খাওয়ায় না। এ থেকে একটি বিষয় নিশ্চিত হয়ে যায় যে ব্যক্তি বা ব্যক্তিরা এসেছিল তারা বিশালার পরিচিত ছিল। পুলিশের সন্দেহ আরও বাড়ে। তাদের মনে হয় এখানে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে, কারণ একজন মানুষের পক্ষে একা এত বড় অপরাধ করা সহজ নয়। এই যুক্তির ভিত্তিতে পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে খুনি কোনো বাইরের অপরিচিত ব্যক্তি নয়, বরং এমন কেউ যাকে বিশালা চিনতেন এবং বিশ্বাস করতেন। দুর্ভাগ্যবশত সেই বিল্ডিংয়ে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না, ফলে ঘটনাস্থলে কে কে এসেছিল তা জানা সম্ভব হচ্ছিল না। এর ফলে ক্রাইম সিনের অবস্থা পুলিশকে আরও বেশি বিভ্রান্ত করে তুলেছিল। এরপর পুলিশ 4টি আলাদা টিম গঠন করে। প্রতিটি টিমকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়। আশেপাশের এলাকার সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা, বিশালার কল হিস্ট্রি এবং লোকেশন খতিয়ে দেখা, আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করা এবং ক্রাইম সিন আবার বিস্তারিতভাবে পরীক্ষা করা। হয়তো খুনি কোনো সূত্র রেখে গেছে। যে অটোরিকশা চালক বিশালার পরিবারকে তার বাবার বাড়িতে পৌঁছে দিয়েছিল এবং পরে বিশালাকে ব্যাংকের বদলে তার ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল, তার নাম ছিল বিশাল। জিজ্ঞাসাবাদে জানা যায় পরিবারের লোকজন আগে থেকেই তাকে চিনতেন। পুলিশ 13 জুলাই তাকে হেফাজতে নিয়ে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করে। সে জানায় বিশালা তাকে যেমন নির্দেশ দিয়েছিলেন সে ঠিক তেমনই করেছে। প্রথমে তিনি ব্যাংকে যেতে বলেছিলেন, কিন্তু পথে হঠাৎ তিনি বলেন আগে ফ্ল্যাটে যেতে হবে, কিছু কাজ আছে। এরপর কি হয়েছে সে কিছুই জানে না। পুলিশের কাছেও মনে হয় সে সত্যিই সত্য বলছে, তাই তাকে কড়া নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়, প্রয়োজনে আবার ডাকা হতে পারে। এরই মধ্যে পোস্টমর্টেম রিপোর্টও এসে যায়। রিপোর্টে স্পষ্টভাবে বলা হয় বিশালার মৃত্যু গলা টিপে হত্যার ফলেই হয়েছে।
এদিকে যখন কোথাও থেকে কোনো শক্ত প্রমাণ পাওয়া যাচ্ছিল না তখন পুলিশ বিশালার বাবাকেও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে শুরু করে। পুলিশ বিশালার বাবাকে জিজ্ঞেস করল, আপনার মেয়ের কি কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল, অতীতে কোনো বিবাদ অথবা বিয়ের আগে কোনো প্রেমের সম্পর্ক? কিন্তু বিশালার বাবা এসব সম্ভাবনা সম্পূর্ণভাবে অস্বীকার করেন। তিনি জানান এমন কোনো বিষয় তার জানা নেই। এরই মধ্যে 15ই জুলাই বিশালার স্বামী রামকৃষ্ণ দুবাই থেকে ভারতে এসে পৌঁছান। তিনি তার স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেন। পুরো বাড়ির পরিবেশ ছিল শোকস্তব্ধ। সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল সেই ছোট্ট 6 বছরের মেয়েটি, যার মাথা থেকে মায়ের ছায়া সরে গেছে। সবাই ভাবছিলেন এখন তার দেখাশোনা কিভাবে হবে, সে কিভাবে মাকে ছাড়া বড় হবে। এদিকে পুলিশের মনেও একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, এই হত্যাকাণ্ডের সঙ্গে কি রামকৃষ্ণের কোনো সম্পর্ক আছে? এই দিক থেকেও তদন্ত শুরু হয়। পুলিশ রামকৃষ্ণের পুরো অতীত খতিয়ে দেখে তাদের কাছের মানুষদের সঙ্গে কথা বলা হয়। তদন্তে জানা যায় 2010 সালের দিকে বিশালা এবং রামকৃষ্ণের বিয়ে হয়েছিল। এটি ছিল সম্পূর্ণরূপে একটি পারিবারিকভাবে ঠিক করা বিয়ে। বিশালা ছিলেন শিক্ষিত, আর রামকৃষ্ণ দুবাইয়ে একজন এনআরআই উদ্যোক্তার কাছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করতেন। বিয়ের পর বিশালা স্বামীর সঙ্গে দুবাইয়ে চলে যান। বিশালার বাবা মায়ের মতে তাদের দাম্পত্য জীবনে কখনো কোনো বড় ঝগড়া বা সমস্যার কথা শোনা যায়নি। তারা সুখেই সংসার করছিলেন। এমনকি রামকৃষ্ণ বিশালার জন্যই উদুপিতে সেই ফ্ল্যাটটি কিনেছিলেন, যাতে ভারতে এলে তারা নিজেদের বাড়িতে থাকতে পারেন। লকডাউনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মার্চ 2021 সালে বিশালা তার স্বামী এবং মেয়েকে নিয়ে ভারতে এসেছিলেন। তারা প্রায় 10 দিন সেখানে ছিলেন। তারপর রামকৃষ্ণের ছুটি শেষ হয়ে যাওয়ায় পুরো পরিবার আবার দুবাই ফিরে যায়। এরপর প্রায় 2-3 মাস পর 29 জুন 2021 সালে বিশালা তার মেয়েকে নিয়ে আবার ভারতে আসেন। কারণ ছিল কিছু সম্পত্তি সংক্রান্ত বন্টনের কাজ। 7 জুলাই সেই কাজ সম্পন্ন হয়ে যায়। এরপর বিশালার বাবা মা কয়েকদিনের জন্য তার ফ্ল্যাটে এসেছিলেন। পুলিশের সন্দেহ হয় সম্পত্তির কারণেই কি এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই দিক থেকেও তদন্ত করা হয়, কিন্তু এখান থেকেও কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। এরপর পুলিশ বিশালার ফোনের কল ডিটেলস পরীক্ষা করে। রেকর্ড অনুযায়ী তার শেষ ফোন কলটি এসেছিল তার স্বামী রামকৃষ্ণের কাছ থেকেই। তাদের মধ্যে কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তা হয়েছিল, এরপর কলটি কেটে যায়। এই কলটি সেই সময় হয়েছিল যখন বিশালা ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কারণ স্ত্রীর মৃত্যুর পর রামকৃষ্ণ তখন ভারতে ছিলেন, তাই পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করে। রামকৃষ্ণ জানান তাদের কথোপকথন একেবারেই স্বাভাবিক ছিল, প্রতিদিনের মতোই সাধারণ আলোচনা। তাদের কথোপকথনে বিশেষ কিছু অস্বাভাবিক ছিল না। এদিকে ঘটনাটির প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু পুলিশের হাতে এখনও কোনো শক্ত প্রমাণ আসেনি। পুরো তদন্ত যেন অন্ধকারে পথ খুঁজছিল। প্রথমে 4টি টিম এই কেসে কাজ করছিল, কিন্তু কোনো উল্লেখযোগ্য ফল না পেয়ে আরও 2-3টি টিম যুক্ত করা হয়। পুলিশ সিদ্ধান্ত নিল একবার রামকৃষ্ণের কল হিস্ট্রিও বিস্তারিতভাবে খতিয়ে দেখা উচিত, হয়তো সেখানেই কোনো সূত্র লুকিয়ে আছে। যখন রামকৃষ্ণের সিডিআর কল ডিটেল রেকর্ড রিপোর্ট বের করা হয়, তখন পুলিশ বড় ধাক্কা খায়। রিপোর্ট অনুযায়ী বিশালাকে শেষবার ফোন করার ঠিক আগে এবং ঠিক পরেই সে দুবাই থেকে ভারতে একটি অচেনা নম্বরে হোয়াটসঅ্যাপ কল করেছিল। এই তথ্য সামনে আসতেই পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। প্রশ্ন ছিল, সেই অচেনা নম্বরটি কার? তখন তো রামকৃষ্ণ দুবাইয়ে ছিল, তাহলে দুবাই থেকে ভারতে সে কার সঙ্গে এবং কেন কথা বলছিল? এই ভিত্তিতে 18 জুলাই পুলিশ রামকৃষ্ণকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় সে ভীষণ নার্ভাস দেখাচ্ছিল, অনেক প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারছিল না। পুলিশ তাকে জিজ্ঞেস করে, যখন বিশালা তার বাবার বাড়িতেই থাকতে পারতেন, তখন আলাদা করে এই ফ্ল্যাট কেন কেনা হলো? প্রথমে সে প্রশ্ন এড়িয়ে যায়, স্পষ্ট কোনো উত্তর দেয় না। পরে বলে সে এই ফ্ল্যাটটি তার স্ত্রীর জন্যই কিনেছিল, যাতে তার নিজের একটি বাড়ি থাকে। কিন্তু কঠোর জিজ্ঞাসাবাদের মুখে কিছুক্ষণ পর তার মানসিক দৃঢ়তা ভেঙে যায়। অবশেষে সে স্বীকার করে বিশালার হত্যাকাণ্ড তারই পরিকল্পনায় ঘটানো হয়েছে। এরপর রামকৃষ্ণ যে গল্প বলেছিল তা এতটাই নির্মম ছিল যে শুনলে শয়তানও শিউরে উঠবে। আসলে 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকেই সে নিজের স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে শুরু করেছিল।
রামকৃষ্ণ যে কোম্পানিতে কাজ করত সেখানে তার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, ধর্মেন্দ্র কুমার সুহানি। একদিন কথাবার্তার সময় রামকৃষ্ণ হঠাৎ তাকে জিজ্ঞেস করে, যদি কাউকে খুন করাতে হয় তা কি সম্ভব? এমনভাবে কি কাজটা করানো যায় যাতে নিজে ঘরে বসেই সব হয়ে যায়? ধর্মেন্দ্র উত্তর দেয়, হ্যাঁ, এটা একেবারেই সম্ভব। যদি কন্ট্রাক্ট কিলারদের টাকা দেওয়া যায় তাহলে তারা এই কাজ করে দেয়। এই তথ্য রামকৃষ্ণের জন্য একেবারেই নতুন ছিল। টাকা দিয়ে কারো প্রাণ নেওয়া যায়। এরপর রামকৃষ্ণ ধর্মেন্দ্রকে জিজ্ঞেস করে, সে কি এমন কাউকে চেনে? ধর্মেন্দ্র জানায় সে একজনকে চেনে, তবে সে দুবাইয়ে নয়, ভারতে পাওয়া যাবে। তখন রামকৃষ্ণ স্পষ্টভাবে জানায় তাকে ভারতে একজনকে খুন করাতে হবে, কারণ সেই ব্যক্তি তাকে খুব বিরক্ত করছে। এরপর ধর্মেন্দ্র ফোনে রামকৃষ্ণের কথা স্বামীনাথন নিষাদ নামের একজন ব্যক্তির সঙ্গে করিয়ে দেয়। এই স্বামীনাথন নিষাদ ছিল একজন সুপারি কিলার, যে টাকার বিনিময়ে খুন করত। সে উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা ছিল। এই পরিকল্পনার অংশ হিসেবেই মার্চ 2021 সালে রামকৃষ্ণ তার পরিবার নিয়ে ভারতে আসে। ভারতে এসে সে গোরখপুরে যায় এবং সেখানে স্বামীনাথন নিষাদের সঙ্গে সরাসরি দেখা করে। দুজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। অবশেষে বিশালাকে হত্যার জন্য 5 লাখ টাকায় চুক্তি হয়। রামকৃষ্ণ অগ্রিম হিসেবে 2 লাখ টাকা স্বামীনাথনকে দিয়ে দেয় এবং বাকি 3 লাখ টাকা কাজ শেষ হওয়ার পর দুবাই থেকে ট্রান্সফার করার কথা ঠিক হয়। স্বামীনাথনের একজন সহযোগী ছিল রোহিত রানা, যে মহারাষ্ট্রের মুম্বাইয়ের বাসিন্দা। সব পরিকল্পনা ঠিক হওয়ার পর রামকৃষ্ণ স্বামীনাথন এবং রোহিত দুজনকেই উদুপিতে নিয়ে আসে এবং নিজের বাড়িতে স্ত্রী বিশালার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে বিশালাকে বলে তারা তার বন্ধু, ভারতে থাকার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে যেন তাদের ফোন করে, তারা তাকে সাহায্য করবে। এইভাবে স্বামীনাথন এবং রোহিত বিশালার পরিচিত হয়ে ওঠে, আর বিশালা বুঝতেও পারেননি যে এই দুজনই একদিন তার প্রাণ কেড়ে নেবে। এরপর রামকৃষ্ণের ছুটি শেষ হলে পুরো পরিবার আবার দুবাই ফিরে যায়, কিন্তু নিজের পরিকল্পনা অনুযায়ী সে আবার বিশালাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সে অজুহাত দেয় কিছু সম্পত্তি সংক্রান্ত বন্টনের কাজ আছে। জানা যায় যে ফ্ল্যাটটি কেনা হয়েছিল সেটি বিশালার নামে ছিল, আর রামকৃষ্ণ চাইছিল সেই ফ্ল্যাটে তার বাবা বাসু ঘনিরও অধিকার থাকুক। এই কারণেই 29 জুন 2021 সালে রামকৃষ্ণ বিশালাকে আবার ভারতে পাঠায়। হত্যার তারিখ নির্ধারণ করা হয় 12 জুলাই। এর 1-2 দিন আগে ভাড়াটে খুনি স্বামীনাথন এবং রোহিত উদুপিতে এসে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে বিশালার সঙ্গে তার বাবা মাও ফ্ল্যাটে অবস্থান করছেন। তখন রামকৃষ্ণ বিশালাকে ফোন করে বলে তার বাবা মা এবং পরিবারের অন্য সদস্যদের তাদের বাড়িতে পাঠিয়ে দিতে, এবং সে নিজেও কয়েকদিনের জন্য বাবার বাড়িতে চলে যেতে, পরে আবার দুবাই ফিরে আসতে পারবে। বিশালার স্বামী কথা মতোই সব করেন। 12 জুলাই সকালে রামকৃষ্ণ আবার তার স্ত্রীকে ফোন করে। সে বিশালাকে বলেছিল সে ব্যাংকে টাকা পাঠিয়েছে গিয়ে তুলে নিতে, ভবিষ্যতে কাজে লাগবে। রামকৃষ্ণ সময়ের হিসাব খুব ভালোভাবেই জানত। সে ইচ্ছাকৃতভাবে ঠিক সেই সময়ে ফোন করেছিল যখন বিশালা তার বাবা মাকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে ব্যাংকের দিকে যাচ্ছিলেন। ফোনে রামকৃষ্ণ তাকে জানায় তার 2 বন্ধু ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছে এবং তাদের কাছে একটি পার্সেল রয়েছে। বিশালা বলেন তিনি এখন ব্যাংকে যাচ্ছেন, পরে ফ্ল্যাটে যাবেন, কিন্তু রামকৃষ্ণ জোর দিয়ে বলে প্রথমে ফ্ল্যাটে যাও। তার বন্ধুরা অন্য কোথাও যাবে, তাই তারা দরজার সামনে অপেক্ষা করছে। সে আরও বলে পার্সেলের মধ্যে বিশালার জন্য কিছু উপহার এবং তাদের মেয়ের জন্মদিনের জন্য কিছু জিনিস আছে। এ কথা শুনে বিশালা খুব খুশি হয়ে যান। স্বামীর পাঠানো উপহারের কথা শুনে তিনি উত্তেজিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি একই অটোরিকশায় করে নিজের ফ্ল্যাটে ফিরে যান। ফ্ল্যাটের বাইরে সত্যিই 2জন লোক দাঁড়িয়েছিল। বিশালা তাদের স্বামীর বন্ধু ভেবেই কোনো সন্দেহ ছাড়াই ঘরের ভেতরে নিয়ে আসেন। অতিথি হিসেবে তিনি তাদের চা বা কফি খাওয়ার প্রস্তাব দেন। এরপর তিনি তাদের জন্য 2 কাপ চা বানান। স্বামীনাথন এবং রোহিত চুপচাপ বসে চা পান করতে থাকে এবং স্বাভাবিক কথাবার্তা বলতে থাকে। পার্সেল খুলে বিশালা দেখেন সেখানে মেকআপের জিনিস, চকলেট এবং কিছু ছোটখাটো উপহার রয়েছে। এগুলো দেখে তিনি আরও খুশি হয়ে যান। ঠিক সেই সময় স্বামীনাথন বিশালাকে জিজ্ঞেস করে তার কাছে কি ফোনের চার্জার আছে, কারণ তার বন্ধুর ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। বিশালা নিজের পার্স থেকে চার্জার বের করে রোহিতকে দেন। রোহিত চার্জার নিয়ে চার্জ দেওয়ার জন্য সকেটের দিকে যায়। সেই সকেটটি ছিল লিভিং রুমেই ঠিক বিশালার বসার জায়গার পেছনে। চা শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ পিছন থেকে রোহিত চার্জারের তার বিশালার গলায় পেঁচিয়ে শক্ত করে টানতে শুরু করে।
একই সময়ে স্বামীনাথন বিশালার হাত পা চেপে ধরে যাতে তিনি কোনো প্রতিরোধ করতে না পারেন। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই বিশালার শরীর নিস্তেজ হয়ে যায়। এরপর তারা বিশালাকে মেঝেতে শুইয়ে দেয়। তার গলায় থাকা মঙ্গলসূত্র, হাতে থাকা সোনার চুড়ি এবং অন্যান্য গয়না খুলে নেয়। ঘটনাটিকে লুটপাটের মতো দেখানোর জন্য তারা ঘরের জিনিসপত্র এলোমেলো করে দেয় এবং আলমারি ভেঙে ফেলে। সব কিছু শেষ করে তারা নিঃশব্দে ফ্ল্যাট থেকে বেরিয়ে পালিয়ে যায়। এই পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়ন সব কিছুই দুবাইয়ে বসে রামকৃষ্ণ করিয়েছিল। কাজ শেষ হওয়ার পর সে বাকি ৩ লাখ টাকা স্বামীনাথনের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এভাবেই শেষ হয় এক নির্মম ষড়যন্ত্রের গল্প, যেখানে একজন স্বামী নিজের স্ত্রীকে বিশ্বাসের ফাঁদে ফেলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু এই হত্যাকাণ্ডের যে আসল কারণ পুলিশের তদন্তে সামনে আসে তা ছিল অত্যন্ত লজ্জাজনক এবং মানসিকভাবে বিকৃত চিন্তার ফল। রামকৃষ্ণ পুলিশকে জানায় শুরু থেকেই সে তার স্ত্রী বিশালার স্বভাব পছন্দ করত না। তার মতে বিশালা ছিল একটু ফ্রি মাইন্ডেড। সে সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো, মজা করত। যখনই কারো ফোন আসত সে একপাশে গিয়ে দীর্ঘ সময় কথা বলতো এবং জোরে জোরে হাসত। এই বিষয়গুলো থেকেই রামকৃষ্ণের মনে সন্দেহ জন্মাতে শুরু করে তার স্ত্রী হয়তো কারোর সঙ্গে সম্পর্কে জড়িত। যদিও সে বিশালাকে ছেড়ে যেতে চায়নি, সেই কারণেই সে উদুপিতে একটি ফ্ল্যাটও কিনেছিল, কিন্তু তার মনের সন্দেহ কখনোই কমেনি। তার মনে হতো বিশালা তাকে নয় বরং তার ফোনকেই বেশি গুরুত্ব দেয়। এই সন্দেহ ধীরে ধীরে তার মনে বিষের মতো ছড়িয়ে পড়ে, আর সেই বিষাক্ত সন্দেহই শেষ পর্যন্ত তাকে নিজের স্ত্রীর হত্যার ষড়যন্ত্র করতে বাধ্য করে। অন্যদিকে বিশালার বাবা-মা জানান তাদের মেয়ে ছোটবেলা থেকেই হাসি খুশি এবং কথা বলতে ভালোবাসত, কিন্তু সে কখনো ভুল পথে ছিল না। পুলিশ যখন বিশালার কল ডিটেলস পরীক্ষা করে তখনও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় তার কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল। সে খুব কম সংখ্যক নম্বরে কথা বলতো, আর সেই নম্বরগুলো ছিল তার আত্মীয় স্বজনদের। এটা সত্য যে সে দীর্ঘ সময় ফোনে কথা বলতো, কিন্তু সেটি ছিল তার স্বাভাবিক অভ্যাস, কোনো অপরাধ নয়। শেষ পর্যন্ত একজন মানুষের ভিত্তিহীন সন্দেহ এবং বিকৃত মানসিকতায় একটি নিরপরাধ নারীর প্রাণ কেড়ে নেয়। ১৯ জুলাই ২০২১ সালে উদুপি পুলিশ গোরখপুরের এএসপির সঙ্গে যোগাযোগ করে। সঙ্গে সঙ্গে সেখানে একটি পুলিশ টিম গঠন করা হয় এবং উদুপি থেকেও একটি টিম গোরখপুরে পাঠানো হয়। এই অভিযানের সময় স্বামীনাথন নিষাদকে নেপাল সীমান্তের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। তার সহযোগী রোহিত রানা প্রতাপ তখন পলাতক ছিল। প্রায় ১ বছর পালিয়ে থাকার পর অবশেষে ১০ জুলাই ২০২২ সালে তাকেও গোরখপুর থেকেই গ্রেপ্তার করা হয়। তবে এই পুরো ষড়যন্ত্রের আরেক গুরুত্বপূর্ণ অভিযুক্ত তখনও পুলিশের নাগালের বাইরে ছিল। সে ছিল ধর্মেন্দ্র কুমার সুহানি। সবচেয়ে বড় সমস্যা ছিল ধর্মেন্দ্র তখন দুবাইয়ে অবস্থান করছিল। আইনগতভাবে তাকে কিভাবে ভারতে আনা যায় তা নিয়ে পুলিশ কাজ করছিল। পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ২০২৪ সালের জানুয়ারিতে একটি নিশ্চিত তথ্য পাওয়া যায় যে ধর্মেন্দ্র দুবাই থেকে ভারতে ফিরছে এবং লখনৌ আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। পুলিশ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। ২ ফেব্রুয়ারি ২০২৪ সালে ধর্মেন্দ্র লখনৌ বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে সেখান থেকেই গ্রেপ্তার করে। এভাবেই ধীরে ধীরে পুলিশের তদন্তে উন্মোচিত হয় এক ভয়ঙ্কর সত্য, যেখানে ভালোবাসার সম্পর্ককে হত্যা করেছিল সন্দেহ, আর বিশ্বাসের আড়ালে লুকিয়েছিল মৃত্যুর ফাঁদ। এদিকে প্রধান অভিযুক্ত রামকৃষ্ণ এবং ২ সুপারি কিলার স্বামীনাথন নিষাদ ও রোহিত রানা আগেই জেলে ছিল। তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে এবং মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে সকল অভিযুক্ত জেলেই রয়েছে এবং মামলাটি আদালতে বিচারাধীন। বিশালার মৃত্যু শুধুমাত্র একটি খুন ছিল না, এটি ছিল একজন নারীর বিশ্বাসের হত্যা, তার সরল স্বভাবের হত্যা এবং একজন স্বামীর নোংরা সন্দেহের নির্মম পরিণতি। কোনো প্রমাণ ছাড়াই, কোনো সত্যতা ছাড়াই একজন মানুষ নিজের সন্দেহকেই সত্যি বলে মেনে নিয়েছিল, আর সেই ভিত্তিহীন সন্দেহের ওপর দাঁড়িয়েই সে নিজের স্ত্রীর মৃত্যুর আদেশ দিয়েছিল। আজ সব অভিযুক্ত জেলে রয়েছে, আইন তার নিজস্ব গতিতে কাজ করছে, কিন্তু একটি প্রশ্ন এখনও রয়ে গেছে: কারো হাসি, কারো স্বাধীনতা, কারো প্রাণবন্ত স্বভাব কি তার মৃত্যুর কারণ হতে পারে? বিশালা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তার গল্প আমাদের একটি গভীর শিক্ষা দিয়ে যায়। যখন সন্দেহ মানুষের মনের ওপর আধিপত্য বিস্তার করে, তখন সেই মানুষটি ধীরে ধীরে দানবে পরিণত হয়। আমরা আশা করি আদালতের রায় শুধু অপরাধীদের শাস্তিই দেবে না, বরং সমাজকে এই বার্তাও দেবে: বিশ্বাসের হত্যা সবচেয়ে আগে সম্পর্ককে হত্যা করে।